হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায়ের কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। দেখো, এই যে দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের অনেক আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে পড়তে হবে, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ। আজকে কিন্তু আমরা সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনস এর সম্পর্কে আলোচনা করব। দেখো, এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের কিন্তু ক্লাস শেষ, তোমরা যারা করোনি এখনও প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তাহলে এই যে দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 8টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, 8টি এমসিকিউ থাকবে, তো ভালো করে পড়তে হবে। কিন্তু প্রথম অধ্যায় থেকেও 8টি এমসিকিউ ছিল, এবার দ্বিতীয় অধ্যায় থেকেও 8টি এমসিকিউ থাকবে। দেখো, এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এটা একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। এর মধ্যে কতগুলি সদস্য দেশ আছে এটা প্রথমে তোমাদের জানতে হবে। মনে রাখবে 193টি সদস্য দেশ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত, 193। এখন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সান ফ্রান্সিসকো সম্মেলন। দেখো, তার আগে বলে নিই যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এটা একটা সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। এই সংগঠনটা কেন গঠন করা হয়? দেখো, তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার 2 হয়ে যায় 1939 সালে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর সেটা শেষ হয় 1945 সালে। এটা আমি পড়িয়েছিলাম ঠান্ডা যুদ্ধে, আর কি প্রথম অধ্যায়ের ক্লাসে পড়িয়েছিলাম যে 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর 1945 সালে শেষ হয়ে যায়। তাহলে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়, যে বিশ্বের মধ্যে কি হয়, যে দেশের ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ করলে তো কোনো দেশের লাভ হয় না, আর কি ধ্বংস হয় অনেক। তাহলে এই যে বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, এটা যাতে না ঘটে বিশ্বের মধ্যে, তার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয়। তাহলে বোঝা গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের মধ্যে যাতে আর কি শান্তি এবং নিরাপত্তা বজায় থাকে, তার জন্য কিন্তু এই সংগঠনটা গঠন করা হয়। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন যাতে আবার তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য এটা গঠন করা হয়। আর বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা সংগঠন ছিল, যেটাকে বলা হয় জাতিসংঘ বা লিগ অব নেশন। ঠিক আছে, আর তার আগে বলে নিই যে ওয়ার্ল্ড ওয়ার 1 কত সালে হয়। দেখো, ওয়ার্ল্ড ওয়ার 1 1914 থেকে 18-র মধ্যে হয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হয় 14 থেকে 18-র মধ্যে, তখন এই প্রথম বিশ্বযুদ্ধের পরেও একটা সংগঠন গঠিত হয়েছিল, তার নাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ, ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় লিগ অব নেশন। ঠিক আছে, তাহলে পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি, বা পূর্ববর্তী সংগঠনটির নাম কি? তাহলে মনে রাখবে জাতিসংঘ, আর এটা গঠিত হয়েছিল 1920 সালে 10ই জানুয়ারি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা কিন্তু আসেই যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটির নাম কি? জাতিসংঘ, বা ইংরেজিতে বললে লিগ অব নেশনস, যেটা 1920 সালে গঠিত হয়েছিল। এখন এই জাতিসংঘ কেন গঠিত হয়েছিল? যে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যায় 1914 থেকে 18-র মধ্যে। প্রথম বিশ্বযুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়, ধ্বংস হয়। এরপরে যাতে বিশ্বের মধ্যে শান্তি স্থাপিত হয়, যাতে আরও দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য এটা গঠন করা হয়েছিল। কিন্তু এই জাতিসংঘ তো 1920 সালে গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয়। কিন্তু 1920 সালের পরে 1939 সালে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তার মানে কি, এই জাতিসংঘ কি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারলো? বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা স্থাপন করতে পারলো না। এই সংগঠনটা আর কার্যকারিতা বর্তমানে নেই। এর জন্য, যেহেতু এই সংগঠনটা জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারলো না, তার জন্য এর উদ্দেশ্যই ছিল এটা যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আর যাতে কোনো বিশ্বযুদ্ধ না হয়, কিন্তু এটা তো আটকাতেই পারলো না। তার জন্য জাতিসংঘ কিন্তু বর্তমানে আর নেই, এটা বিলুপ্ত হয়ে যায় 1946 সালে।
1946 সালে এপ্রিল মাসের দিকে এটা আর কি বিলুপ্ত হয়ে যায়। তাহলে এটা আসে না যে কবে বিলুপ্ত হয়, কত সালের প্রতিষ্ঠা হয়, এটা একটু আসতে পারে। এখন দেখো যে এই যে সান ফ্রান্সিসকো সম্মেলন, এটা সম্পর্কে জানতে হবে যে এই সান ফ্রান্সিসকো সম্মেলনটা কি, যে আমেরিকার একটা আর কি জায়গা হচ্ছে সান ফ্রান্সিসকো, এখানে একটা সম্মেলন হয় যেটাকেই বলা হয় সান ফ্রান্সিসকো সম্মেলন। এখানে টোটাল 50টি দেশ মিলিত হয়েছিল। কয়টি দেশ মনে রাখবে? 50টি দেশ মিলিত হয়েছিল। তাহলে এখন এই সম্মেলনটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে চলে, ডেটটা মনে রাখবে যে 1945 সালের 25শে এপ্রিল থেকে 26 জুন, এই যে সময়টা, এই সময়টার মধ্যে এই সান ফ্রান্সিসকো সম্মেলন কিন্তু হয়েছিল। এখানে সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ আছে সেই সনদ গৃহীত হয়, মনে রাখবে গৃহীত হয়। এই সান ফ্রান্সিসকো সম্মেলনেই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ সেটা গৃহীত হয়। এখন সনদ কি? এই সনদ হচ্ছে সংবিধানের নাম। এই সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সংবিধান, সংবিধানের নাম হচ্ছে এই সনদ, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইউএন চার্টার। যে এখন সংবিধান মানে কি, যেমন আমাদের দেশে সংবিধান আছে, প্রত্যেক দেশের সংবিধান থাকে, কোনো দেশের লিখিত সংবিধান, কোনো দেশের অলিখিত সংবিধান। সংবিধানটা আসলে কি? দেখো, সংবিধান হচ্ছে যে একটা দেশকে পরিচালনা করার জন্য যে আইনের নথি, সেটাই হচ্ছে সেই দেশের সংবিধান। ঠিক তেমন এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এত বড় একটা সংগঠন যেটা বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা স্থাপনের জন্য গঠন করা হয়েছে, এরও কিন্তু সংবিধান আছে। অর্থাৎ এই সংগঠনটা কীভাবে পরিচালিত হবে, কার কী কাজ থাকবে, তাই না? তাহলে এই যে সংবিধান, সেই সংবিধানের নাম হচ্ছে সনদ, যেটাকে বলা হয় ইউএন চার্টার। তাহলে এই সনদ গৃহীত হয় এই সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরীক্ষায় এই কোশ্চেনটাই আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কোন সম্মেলনে গৃহীত হয়। অপশনে কিন্তু 4টা অপশনে অনেক সম্মেলন দেওয়া থাকবে, 4টির মধ্যে। তাহলে উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সম্মেলনে কিন্তু আর কি সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়। আর এই সান ফ্রান্সিসকো সম্মেলন আর কি কবে হয়? 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন। এটা মনে রাখলে। আর একটা কথা ইম্পর্টেন্ট, যেই সম্মিলিত জাতিপুঞ্জ, এই সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে যে 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়? 1945 সালের 24 অক্টোবর, বা এই দিন কিন্তু এই সনদ কার্যকর হয়। সম্মিলিত জাতিপুঞ্জের যে সনদ, যা কি সংবিধানের নাম যে সনদ, সেটা কিন্তু কার্যকর হয় এই ডেটে। আর এর জন্য এই যে 24শে অক্টোবর, এই 24শে অক্টোবর আমরা কি পালন করি? এই 24শে অক্টোবর আমরা এই দিনটাকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস। ঠিক আছে, পরীক্ষায় এসে যায় যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস আমরা কোন তারিখটিকে পালন করি? তাহলে এই 24শে অক্টোবর তারিখ, এই তারিখে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডে। ঠিক আছে, ইংরেজিতে বললে আমরা ইউনাইটেড নেশনস ডে পালন করি 24শে অক্টোবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হয়ে গেল, সমস্ত কিছু বুঝলে। দেখো, পরীক্ষায় এসে যায় যে সূচনাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ছিল? এখন সূচনাকালে মানে সম্মিলিত জাতিপুঞ্জ যে গঠিত হয়েছিল এই 1945 সালের 24শে অক্টোবর, এই দিনে কতগুলি দেশ এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য ছিল? মনে রাখবে 51টি দেশকে বলা হয় আর কি ফাউন্ডিং মেম্বার। কিন্তু এখানে তো 50টি দেশ উপস্থিত ছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে, কিন্তু আরেকটি দেশ ছিল যার নাম পোল্যান্ড। সেই পোল্যান্ডকেও কিন্তু আর কি ফাউন্ডিং মেম্বার ধরা হয়। তাহলে এই 50টি প্লাস একটি পোল্যান্ড দেশ,
টোটাল 51টি দেশকেই কিন্তু ফাউন্ডিং মেম্বার বলা হয় এই সম্মিলিত জাতিপুঞ্জের, অর্থাৎ ইউনাইটেড নেশনসের। তাহলে যদি পরীক্ষায় আসে যে সূচনাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত ছিল, 51টি দেশ, আর বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত, 193টি দেশ। ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে 193তম দেশটির নাম কি। 51টি দেশ প্রথমে ছিল, তারপরে অনেক দেশ যুক্ত হতে থাকে আস্তে আস্তে। তাহলে সবার শেষে যেই দেশটি যুক্ত হয়, অর্থাৎ 193তম দেশটির নাম কি, সেটা পরীক্ষায় কিন্তু খুবই আসে, মনে রাখবে দক্ষিণ সুদান। নাম কি? দক্ষিণ সুদান। তাহলে এই দক্ষিণ সুদান দেশ হচ্ছে 193তম দেশ। ঠিক আছে, 193তম সদস্য দেশ আর কি এই সম্মিলিত জাতিপুঞ্জের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে দক্ষিণ সুদান অর্থাৎ সাউথ সুদান। এবার দেখো, আমি যে বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ, এই সনদে কতগুলি ধারা আছে, কতগুলি অধ্যায় আছে, এগুলি কিন্তু পরীক্ষায় আসে। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি। তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম সনদ বা ইউএন চার্টার, এই সংবিধানে বা এই সনদে ধারা কতগুলি আছে মনে রাখবে, ধারা আছে 111টি। ঠিক আছে, 111টি। সিম্পলভাবে মনে রাখবে 111। ঠিক আছে, 3টা 1, 111, এতগুলি ধারা আছে। ধারা অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় আর্টিকেলস। এখন কতগুলি অধ্যায় আছে, এটাও পরীক্ষায় আসে। অধ্যায় আছে হচ্ছে 19টি, আর আছে একটি প্রস্তাবনা। প্রস্তাবনা ইংরেজিতে বলা হয় প্রিয়াম্বেল। ভারতের সংবিধানের মধ্যেও একটা প্রিয়াম্বেল আছে, তারপরে 25টি অধ্যায় আছে, আর্টিকেল আছে। শুরুতে ছিল 395টি, এখন বেড়ে 470টির মতো হয়েছে। তাহলে এমন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে, 111টি। কয়টি অধ্যায় আছে, 19টি, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিছু কিছু আর্টিকেল আছে। ঠিক আছে, যেমন প্রথম অধ্যায়ের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর আর্টিকেল আছে, দ্বিতীয় অধ্যায়ে কিছু আর্টিকেল আছে অর্থাৎ ধারা আছে, তৃতীয় অধ্যায়ে কিছু আছে, এমন 19টি অধ্যায়ের মধ্যে এই ধারাগুলি আছে। ঠিক আছে, আর একটা প্রস্তাবনা, এটা মনে রাখবে। এই দুটো থেকেই পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে, 111। কতগুলি অধ্যায় আছে, 19টি। বোঝা গেল? প্রস্তাবনা আসে না, এই দুটাই আসে। আচ্ছা, এবার তোমরা আরেকটা প্রশ্ন এসে যায় পরীক্ষায় যে এই যে আমি আলোচনা করলাম 111টি ধারা আছে, এর মধ্যে তোমাদের পড়তে হবে 1 নং ধারা আর 2 নং ধারা। ঠিক আছে, 2 নং ধারা। তাহলে এই যে 1 নং ধারা এবং 2 নং ধারা, অর্থাৎ 111টি ধারা আছে না, আর্টিকেল আছে না, এর মধ্যে প্রথম যে দুটি ধারা 1 নং এবং 2 নং, এই দুটি ধারা তোমাদের পড়তে হবে। 1 নং ধারার মধ্যে কি আছে মনে রাখবে, 1 নং ধারার মধ্যে উদ্দেশ্য সমূহ আছে। উদ্দেশ্য সমূহ অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের কি উদ্দেশ্য, এই সংগঠনটা কেন গঠন করা হয়েছে, এর উদ্দেশ্য অর্থাৎ লক্ষ্যগুলি এখানে লেখা আছে 1 নং ধারার মধ্যে। আর কতগুলি উদ্দেশ্য আছে এটা পরীক্ষায় আসে, 4টি। মনে রাখবে 4টি উদ্দেশ্য আছে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানে অর্থাৎ সনদে 1 নং ধারায়। এবং 2 নং ধারায় কি আছে, নীতিসমূহ অর্থাৎ প্রিন্সিপালস, নীতি সমূহ। এখন কয়টি নীতি আছে মনে রাখবে, 60টি। তাহলে যদি পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় কি উল্লেখ আছে, উদ্দেশ্য উল্লেখ আছে। কয়টি উদ্দেশ্য উল্লেখ আছে, 4টি উদ্দেশ্য উল্লেখ আছে। এবার যদি পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নং ধারায় কি উল্লেখ আছে, নীতিসমূহ উল্লেখ আছে। কয়টি নীতি উল্লেখ আছে, 60টি নীতি উল্লেখ আছে। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, তোমরা কিন্তু মনে রাখবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এই সম্মিলিত জাতিপুঞ্জ এটা নামকরণটা কে করে, ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে যে এই সম্মিলিত জাতিপুঞ্জ এই নামকরণটা করে হচ্ছে ফ্রাঙ্কলিন
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ঠিক আছে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, অর্থাৎ রাষ্ট্রপতি ছিল। তিনি কিন্তু এই সংগঠনটার নাম যে সম্মিলিত জাতিপুঞ্জ হবে, ইউনাইটেড নেশন হবে, সেটা করেন। তাহলে পরীক্ষা যদি আসে যে সম্মিলিত জাতিপুঞ্জ এই নামকরণটি কে করেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এবার এই যে সম্মিলিত জাতিপুঞ্জ এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা পরীক্ষায় আসে, মনে রাখবে নিউ ইয়র্কে অবস্থিত। সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক আমেরিকার একটা শহর। তাহলে এখানে কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত, এটা পরীক্ষায় আসে। আর আরেকটা সম্মেলন পড়তে হবে, সান ফ্রান্সিসকো সম্মেলন তো আলোচনা করলাম, তাছাড়া ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলন, এই ইয়াল্টা সম্মেলনটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই ইয়াল্টা সম্মেলনে কি করা হয়, যে পঞ্চপ্রধান অর্থাৎ বিগ ফাইভ যে দেশগুলি আছে তাদেরকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। তাহলে মনে রাখবে যে এই ইয়াল্টা সম্মেলনে কি করা হয়, যে পঞ্চপ্রধান দেশগুলিকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। ঠিক আছে, ভেটো ক্ষমতা প্রদান করা হয়। এবং এই যে ভেটো ক্ষমতা এটা কি, আর এখানের মধ্যে পঞ্চপ্রধান দেশ মানে কোন দেশকে বোঝায়? দেখো, পঞ্চপ্রধান দেশ মানে আমেরিকা, রাশিয়া, ঠিক আছে, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, এখন তো রাশিয়া আছে, আর রাশিয়ার কাছে এখন ভেটো ক্ষমতা আছে। তাহলে পঞ্চপ্রধান মানে এখন রাশিয়াই মনে রাখবে। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন তো এখন নেই। তাহলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন আর ব্রিটেন। ঠিক আছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, এটা আমি পরে লিখাবো। তাহলে এই পাঁচটি দেশ, এদেরকে বলা হয় পঞ্চপ্রধান দেশ, বা P5ও বলা হয়, পার্মানেন্ট 5ও বলা হয়, বা বিগ 5ও বলা হয়। তাহলে এই পাঁচটি দেশের কাছে ভিটো ক্ষমতা প্রদান করা হয় এই সম্মেলনে। এখন ভিটো ক্ষমতা কি? ভিটো ক্ষমতা হচ্ছে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা। ঠিক আছে, ভিটো ক্ষমতা মানে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা। অর্থাৎ যদি কোনো একটা প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ধরো উত্থাপন করা হলো, ঠিক আছে, আমি আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগ আছে, তার মধ্যে নিরাপত্তা পরিষদ একটা। তাহলে সেখানের মধ্যে 15টি দেশ থাকে। তাহলে সেই 15টি দেশে সেখানে যদি কোনো একটা প্রস্তাব উত্থাপন করা হয়, ধরো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, তাহলে এখন রাশিয়ার বিরুদ্ধে কোনো প্রস্তাব উত্থাপন করা হলো সম্মিলিত জাতিপুঞ্জে, ইউনাইটেড নেশনে। এখন রাশিয়া তো কখনোই চাবে না যে তার বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ হয়ে যাক। তাহলে রাশিয়া কী করবে, যে এই ভেটো ক্ষমতা প্রদান করবে, অর্থাৎ অসম্মতিসূচক ভোট দেবে, আর সেই প্রস্তাবটা বাতিল হয়ে যাবে, মানে তার বিরুদ্ধে কোনো প্রস্তাব গৃহীতই হবে না। তাহলে এর জন্য ভিটো ক্ষমতা এতটা পাওয়ারফুল। এটা শুধুমাত্র 5টি দেশের কাছেই আছে, সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 5টি দেশের কাছেই কিন্তু এই ভিটো ক্ষমতা আছে, ভারতের কাছে নেই। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, এই 5টি দেশের কাছে ভিটো ক্ষমতা আছে। এখন যে কোনো দেশের বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব গৃহীত হয়, তাহলে এই 5টি দেশের মধ্যে যে কোনো একটা দেশ যদি ভিটো ক্ষমতা প্রদান করে দেয়, তার মানে সেই প্রস্তাবটা আর গৃহীতই হবে না। এতটা পাওয়ারফুল এই ভিটো ক্ষমতা। তাহলে এই ভিটো ক্ষমতা কি? অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি আসে যে পঞ্চপ্রধান দেশগুলিকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় কোন সম্মেলনে? ইয়াল্টা সম্মেলনে। আর ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা প্রদান করা হয়েছিল কোন দেশগুলিকে? পঞ্চপ্রধান দেশগুলিকে। পঞ্চপ্রধান দেশগুলির নাম কি কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। এবার আলোচনা করব যে এই যে উদ্দেশ্যসমূহ, 4টি উদ্দেশ্য এবং 7টি নীতি। তাহলে এগুলি আগে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো যে এই সম্মিলিত জাতিপুঞ্জের 1 নম্বর ধারায় 4টি উদ্দেশ্য, সেটা কি কি? তাহলে 1 নং ধারায় কিন্তু এটা আছে। ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জের যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। শুরুতেই বলেছি যে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এটা কেন গঠন করা হয়েছে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এরপরে যাতে এখন আবার বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, অর্থাৎ
বিশ্বের মধ্যে যাতে নিরাপত্তা এবং শান্তি বজায় থাকে তার জন্যই কিন্তু এই সংগঠনটি গঠন করা হয়েছে। ঠিক আছে, এটা একটা উদ্দেশ্য। নেক্সট হচ্ছে বিশ্বের সমস্ত জাতিকে সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিকে স্বীকৃতি দান। তাহলে বিশ্বের মধ্যে সমস্ত যে জাতি আছে, জাতিরাষ্ট্রগুলি যে আছে তাদেরকে সমান অধিকার, এমন না যে তাদের মধ্যে বৈষম্য করা হবে, তা যাতে না করা হয়, এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিকে স্বীকৃতি দান। নেক্সট উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানবতাবাদের সঙ্গে সম্পর্কিত সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ করা। তাহলে বিভিন্ন যে অর্থনৈতিক সমস্যা দাঁড়ায়, সামাজিক যে সমস্যাগুলি আছে, সাংস্কৃতিক যে সমস্যাগুলি আছে, মানবতাবাদের সঙ্গে সম্পর্কিত যে সমস্যাগুলি আছে, যেমন কি বর্তমান বিশ্বে অনেক সমস্যা, ক্লাইমেট চেঞ্জ বলো, জলবায়ু পরিবর্তন বলো, তারপরে বলতে পারো সন্ত্রাসবাদ বলো, তারপরে ডিসক্রিমিনেশন করা হয়, ভেদাভেদ করা হয় কৃষ্ণবর্ণের মানুষের সঙ্গে। তাহলে বিশ্বের মধ্যে যে অনেক সমস্যা দিয়ে আছে, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক যে সংগঠনটা আছে সম্মিলিত জাতিপুঞ্জ, যার মধ্যে 193টা দেশ আছে, তাহলে এতগুলি দেশ মিলে যদি প্রয়াস করে, ঠিক আছে, সাহায্য সহযোগিতা করে, তাহলে কিন্তু সেই সমস্যা সমাধান করা সম্ভব হবে। নেক্সট হচ্ছে উপরোক্ত উদ্দেশ্যগুলো রূপায়িত করার জন্য জাতিপুঞ্জ একটি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে, তাই তো? এই সম্মিলিত জাতিপুঞ্জ একটা মঞ্চ, একটা স্টেজ সমস্ত দেশকে দিল যে হ্যাঁ, এই সম্মিলিত জাতিপুঞ্জের অনেক সভা বসে। এই সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ হচ্ছে সাধারণ সভা, পরে ক্লাসে আলোচনা করব। তাহলে যে সাধারণ সভার প্রতি বছর সেপ্টেম্বর মাসে অধিবেশন বসে, তাহলে সেই অধিবেশনে সমস্ত দেশ মিলিত হয়ে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে, তাই না? তাহলে সেই যে সম্মিলিত জাতিপুঞ্জ এটা একটা কী করে, যে কেন্দ্র হিসেবে কাজ করে, তাই না? যতগুলি উদ্দেশ্য বলা হয়েছে উপরোক্ত, সেই উদ্দেশ্যগুলিকে বাস্তবিত করার জন্য, রূপায়িত করার জন্য কোনো জায়গায় তো সমস্ত দেশকে মিলিত হতে হবে, তার জন্য এই সংগঠনটা এটা কাজ করে থাকে। যে এই সংগঠনটা হয়েছে দেখেই তো এখন সমস্ত দেশ, 193টা দেশের সদস্য এখন সবগুলি দেশ মিলে প্রতি বছর মিটিং করে, ঠিক আছে, সেশন করে, তার মাধ্যমে আর কি উদ্দেশ্যগুলি বাস্তবিত হবে আর কি। তাহলে পরীক্ষায় এখান থেকে এগুলি থেকে কিছু আসার সম্ভাবনা নেই। আসতে পারে কি, যে সম্মিলিত জাতিপুঞ্জের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্য আছে? 4টি উদ্দেশ্য। আর 1 নং ধারায় কী আছে? উদ্দেশ্য সমূহ আছে, এটা মনে রাখবে। এবার আলোচনা করব 60টি নীতি সম্পর্কে। এখন দেখো 60টি নীতি সম্মিলিত জাতিপুঞ্জের 2 নং ধারায় কিন্তু 60টি নীতির কথা উল্লেখ আছে। 2 নং ধারা। প্রথম নীতি হচ্ছে জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সমান। জাতিপুঞ্জের মধ্যে যে বর্তমানে 193টি সদস্য রাষ্ট্র আছে তারা ওই সমান, কিন্তু দেখতে গেলে কিন্তু সমান নয়। বাস্তবে কীভাবে সমান নয়? যে সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 193টি দেশের মধ্যে 5টি দেশের কাছে ভিটো ক্ষমতা আছে। সেই 5টি দেশকে বলা হয় পঞ্চপ্রধান দেশ বা বিগ 5 বা P5, পার্মানেন্ট 5। সেই 5টি দেশের নাম কী কী? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন। তাহলে এই যে 5টি দেশের কাছে ভিটো ক্ষমতা আছে, ভিটো ক্ষমতা মানে অসম্মতিসূচক ভোটদানের ক্ষমতা, অর্থাৎ কোনো প্রস্তাব যদি তাদের বিরুদ্ধে, 5টি দেশের বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব গৃহীত হয়ে যায়, তাহলে সেই 5টি দেশের মধ্যে ধরো চীনের বিরুদ্ধে কোনো প্রস্তাব গৃহীত হলো, এখন চীন অসম্মতিসূচক ভোটদান দিয়ে দিল, অর্থাৎ ভিটো ক্ষমতা প্রয়োগ করে দিল, তাহলে সেই প্রস্তাব বাতিল হয়ে গেল, তাই না? এখন ধরো এই সংগঠনটা গঠন করা হয়েছে বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য, কিন্তু এখন যেই 5টি দেশের কাছে ভিটো ক্ষমতা রয়েছে, যারা বেশি পাওয়ারফুল, তারাই যদি বিশ্বের মধ্যে অশান্তির সৃষ্টি করে, তখন কি করা হবে? রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করলো, এখন রাশিয়ার বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব গৃহীত করতে যায়, তাহলে রাশিয়া ভিটো ক্ষমতা প্রদান করে দিল, সেই প্রস্তাব বাতিল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে যে বলা হয়েছে জাতিপুঞ্জের সনদের মধ্যে 1 নম্বর নীতিতে যে সমস্ত সদস্য রাষ্ট্র সমান, কিন্তু কোথায় সমান? 5টি দেশকে তো আলাদা করে পাওয়ার দেওয়া হলো, তাই না? বেশি ক্ষমতা আছে তাদের। আচ্ছা, নেক্সট নীতি হচ্ছে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের দ্বারা আরোপিত দায়িত্ব পালন করবে, অর্থাৎ জাতিপুঞ্জ যা দায়িত্ব দেবে, যা সিদ্ধান্ত গৃহীত হবে, সেটা কিন্তু সমস্ত সদস্য রাষ্ট্র তা মেনে চলবে আর তা মেনে কাজ করবে। 3 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করবে, অর্থাৎ এখানে নীতিতে বলা আছে যে দুটি দেশ ধরো যুদ্ধ লাগলো দুটি দেশের মধ্যে, তাহলে যুদ্ধ না করে, যুদ্ধ করলে কারো লাভ হবে না, ক্ষয়ক্ষতি হবে, ধ্বংস হবে, তার থেকে ভালো
দুটি দেশ আলাপ আলোচনার মাধ্যমে, টেবিল টকের মাধ্যমে তারা যাতে মীমাংসা করে নেয়, এটাই চায় আর কি। জাতিপুঞ্জের নীতিতে এটাই বলা আছে। নেক্সট হচ্ছে সকল সদস্য রাষ্ট্র কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না অথবা বল প্রয়োগ করবে না। সকল সদস্য রাষ্ট্র কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না বা বল প্রয়োগ করবে না। কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় যে আমেরিকা কিন্তু বল প্রয়োগ করে থাকে। যেমন ভেনেজুয়েলা যে দেশটি আছে তার উপরে তো অনেক স্যাংশন লাগিয়েছে আমেরিকা। তাছাড়া কয়েক মাস আগে, ঠিক আছে, আর কি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমেরিকার, তাই না? একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে গেল, তাহলে এটা কেমন, তাই না? বল প্রয়োগ করে। তাহলে এটা কিন্তু দেখা যায় বর্তমানে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতি, সেগুলি অনেক নীতি বাস্তবে কিন্তু দেখা যায় না, শুধু লেখাই আছে নীতি। সমস্ত দেশ, সমস্ত সদস্য রাষ্ট্র সমান, এদিকে 5টি দেশের কাছে আলাদাভাবে ভিটো ক্ষমতা আছে। এদিকে বলা আছে যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে না কেউ, বলা আছে নীতি। কিন্তু শক্তিশালী দেশ, পাওয়ারফুল দেশ পরোয়া করে না কিছু। আর ডোনাল্ড ট্রাম্প তো আছেই বর্তমানে প্রেসিডেন্ট, তার ইগোই সব কিছু। নেক্সট হচ্ছে দেখো, সমস্ত সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জকে সব দিক দিয়ে সাহায্য করবে। তাহলে জাতিপুঞ্জ তো এই সংগঠনটা চলছে সমস্ত দেশের প্রয়াসেই, তাই না? সমস্ত দেশ যদি না সাহায্য করে, তারা যদি আর্থিক দিক থেকে, ঠিক আছে, এই সংগঠনটা চলবে, তার জন্য অনেক অর্থ দিতে হবে, তাই না? বা এই সম্মিলিত জাতিপুঞ্জ যদি কোনো পদক্ষেপ নেয়, সেখানে যদি সামরিক শক্তির প্রয়োজন হয়, সামরিক ক্ষমতার, তাহলে সমস্ত দেশ সেখানের মধ্যে সেনাবাহিনী পাঠাবে, তাই না? তাহলে এটাই। কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের কোনো স্থায়ী কিন্তু সেনাবাহিনী নেই, মনে রাখবে। সমস্ত দেশ যদি সাহায্য করে তাহলেই হবে, একমাত্র না হলে হবে না। নেক্সট হচ্ছে 6 নম্বর নীতি, যে সমস্ত রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য নয় তারাও যাতে সনদ মেনে চলে, এটা দেখবে। এমন না যে বিশ্বের মধ্যে আর কোনো দেশ নেই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য ছাড়া। সম্মিলিত জাতিপুঞ্জে 193টি দেশ আছে, তাহলে এছাড়াও তো বিশ্বের মধ্যে আরও দেশ আছে, তাই না? তাহলে সেই সমস্ত দেশগুলিও যাতে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ মেনে চলে, সনদ অর্থাৎ সংবিধান মেনে চলে, তার কথা বলা হচ্ছে। তারপরে 7 নম্বর নীতি হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ইন্টারনাল ম্যাটারে কোনো দেশের হস্তক্ষেপ করবে না এই সংগঠন। তাহলে এটাই বলা হচ্ছে। তাহলে এটা হয়ে গেল সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা। আর নেক্সট দিন আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ সম্পর্কে, সেটা হচ্ছে সাধারণ সভা। আমি একটু লিখে দিচ্ছি সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি বিভাগ আর সেগুলি কি কি। ঠিক আছে, তাহলে এখন দেখো, ক্লাস কিন্তু আজকে এখানে শেষ, তাও একটু এক্সট্রা বলে দিচ্ছি যে এই সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টা বিভাগ আছে। সেই 6টা বিভাগের নাম শুধু আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে সাধারণ সভা, ঠিক আছে? এই সাধারণ সভা সম্পর্কে আমরা নেক্সট দিন আলোচনা করব, ঠিক আছে? তারপরে আছে আরেকটি বিভাগ, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। সাধারণ সভাকে ইংরেজিতে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি, নিরাপত্তা পরিষদকে ইংরেজিতে বলা হয় সিকিউরিটি কাউন্সিল। তারপরে আরেকটি বিভাগ আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তারপরে আন্তর্জাতিক বিচারালয়, বা আন্তর্জাতিক আদালত, যেটাই বলো, ঠিক আছে? এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে ইংরেজিতে বলা হয় ইকোসক, অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। আন্তর্জাতিক বিচারালয় বা আদালতকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তারপরে 5 নম্বর হচ্ছে ওছি পরিষদ। ওছি পরিষদ ইংরেজিতে বলা হয় আর কি ট্রাস্টিশিপ কাউন্সিল। তারপরে 6 নম্বর হচ্ছে সচিবালয়। তাহলে এই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি বিভাগ, ঠিক আছে? 6টি
বিভাগ অর্থাৎ প্রিন্সিপাল অর্গান, এই 6টি বিভাগ আমাদের পড়তে হবে। তাহলে নেক্সট দিন আমরা সাধারণ সভা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর এই 6টি নাম তোমরা পরপর কিন্তু মুখস্থ করে রাখবে। সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগ কী কী? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, অছি পরিষদ আর সচিবালয়। এই 6টি বিভাগ তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে। আর বলে রাখছি যে যারা আমার এখনও পেইড ব্যাচে যুক্ত হওনি তোমরা কিন্তু যুক্ত হতে পারো। আমি যা ক্লাসে লেখাচ্ছি এগুলি সমস্ত কিছু আমি কিন্তু ওয়ান লাইনার পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি গ্রুপে, আর সেখান থেকে তোমরা প্রিন্ট করতে পারো সেই পিডিএফটা, অথবা তোমরা সেখানে পিডিএফ থেকে দেখে দেখে খাতায় লিখতে পারো। আর তোমাদের যদি এই ক্লাসে কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু চলছে গুগল মিটে। সপ্তাহে কিন্তু আমি শনিবার করে একদিন আর কি ডাউট ক্লিয়ারিং ক্লাস করাই গুগল মিটে যারা ব্যাচে আছে, ঠিক আছে। সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে ইউটিউবে, আর যদি কোনো ডাউট থাকে তোমরা গুগল মিটে ক্লাসে তোমরা শনিবার করে আমাকে জিজ্ঞাসা করতে পারো, তাহলে এই সুবিধা পাচ্ছ। অথবা আবার যখন প্রতিটি অধ্যায় শেষ হয় তখন কিন্তু শেষে আমি পরীক্ষাও নিচ্ছি। প্রথম অধ্যায়ের ক্লাস শেষ, পরীক্ষাও কিন্তু নেওয়া হয়ে গেছে। তাহলে এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু এখনই যুক্ত হয়ে যাও। পরে যুক্ত হলে কিন্তু আর কি তোমাদেরই অসুবিধা হবে, কিন্তু আগের নোটও আমি দিয়ে দেবো। এখন যুক্ত হলেও আমি আগের নোটও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা যদি এই গ্রুপে যুক্ত হতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। 9883143673 এই নম্বরে আমাকে মেসেজ করবে। আমি কিন্তু বাকি ডিটেলসটা দিয়ে দেবো যে কীভাবে যুক্ত হবে। আর একদম কম মূল্য রেখেছি তোমাদের এই গ্রুপে জয়েন করার জন্য, 249। একবার পেমেন্ট করবে সম্পূর্ণ 3rd সেমিস্টারে, আর কোনো পেমেন্ট করতে হবে না, একবার শুধু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তোমরা যে রিচার্জ প্ল্যান করো প্রতি মাসে তার থেকে অনেক কম, 249 টাকা একবার পেমেন্ট করলে তোমরা 3rd সেমিস্টারের সম্পূর্ণ পিডিএফ নোট পাচ্ছ, প্রতি সপ্তাহে গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ, প্রতি অধ্যায় শেষে ক্লাস টেস্ট নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, তারপরে আবার যখন সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে তখন মক টেস্টও নেব। সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছ মাত্র 249, একবার পেমেন্ট করলেই হয়ে যাবে। তাহলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।